সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত অনুষ্ঠান শরীর ও মন অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আমরা প্রতি পর্বে প্রতি সপ্তাহেই একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করে থাকি। এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় গলগণ্ড ও থাইরয়েড এর সমস্যায় করণীয়। দর্শক, এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট নাক কান গলারোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন, যিনি বর্তমানে জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ ঢাকা এর ইএনটি বিভাগে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। দর্শক, আজকের আমাদের অতিথি আমাদের অতীব সম্মানিত এবং প্রিয় ব্যক্তিত্ব ডাক্তার মোহাম্মদ ফখরুল আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের পক্ষ থেকে, আপনার ব্যস্ততার মধ্য দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্যে আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক অফিসিয়াল ফেসবুক পেজ প্যানভিশন হেলথ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারা চাইলে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুর উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারটিতে সরাসরি ফোন করার মাধ্যমে, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের প্রশ্ন, অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। দর্শক, আমরা আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা থাইরয়েড, গলগণ্ড ও থাইরয়েডের সমস্যায় করণীয়। আসুন এই বিষয়ে আলোচনায় আমাদের সম্মানিত অতিথি ডাক্তার মোহাম্মদ ফখরুল আলম, সহযোগী অধ্যাপক ইএনটি, তার সঙ্গে আমরা আজকে আলোচনায় যুক্ত হচ্ছি। আমরা আজকে আপনার সাথে কথা বলতে চাই গলগণ্ড ও থাইরয়েড সমস্যায় করণীয় এই বিষয় নিয়ে। আমরা আসলে শুরুতে জানতে চাই যে থাইরয়েড এবং গলগণ্ড, থাইরয়েড তো একটা আমাদের শরীরের গ্রন্থি আমরা জানি, এর সাথে গলগণ্ড এটার সমন্বয় কি বা জিনিস, এই দুইটা শব্দের সঙ্গে যদি আমাদের একটু পরিচয় করিয়ে দিতেন। জি, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমাদের গলার সামনে একটা চামড়ার নিচে শ্বাসনালীর উপরে একটা প্রজাপতি আকৃতির গ্রন্থি থাকে। এই গ্রন্থি থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয়। এই হরমোন আমাদের যাবতীয় দৈনন্দিন জীবনযাত্রার জীবনের বিপাকীয় কাজে এই হরমোনটা ব্যবহৃত হয়। আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা হরমোন। এটা স্বাভাবিক, এই গ্রন্থিটা স্বাভাবিক সবার মধ্যেই থাকে। কোনো কারণে যদি এই গ্রন্থিটা বড় হয়ে যায়, আমরা বলি জেনারেলাইজ এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, যদি কোনো কারণে বড় হয়ে যায় বা ফুলে যায়, তখন তাকে আমরা বলি গলগণ্ড। আর অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে এটা যদি বড় হয় তখন সেই অবস্থাটাকে আমরা গলগণ্ড বা গয়টার নামে বলি, অথবা গ্যাগ বলে, গ্যাগ নামে অনেক এলাকায় এটা পরিচিত আছে। অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে বলেছেন যে থাইরয়েড গ্রন্থি, যেটা আমাদের শরীরের জন্য আসলে অপরিহার্য বা অতীব জরুরি একটি গ্রন্থি, এর অনেকগুলো শরীরের কার্যক্রম রয়েছে। এটা বেড়ে যাওয়াটাকে আপনি গলগণ্ড বলছেন। আমরা জানতে চাচ্ছি যে আসলে এটা আকারে বড় হয় কেন বা গলগণ্ড কেন হয়? আচ্ছা, গলগণ্ড অনেকগুলো কারণে হতে পারে। সবার প্রথমে যেটা হচ্ছে যে আয়োডিন ডেফিসিয়েন্সি আমরা বলি, যেটা আয়োডিনের অভাবে, যেমন আমাদের সমুদ্র তীরবর্তী এলাকা থেকে যারা দূরবর্তী স্থানে থাকে তাদের সাধারণত সেই সমস্ত এলাকাগুলোতে আয়োডিনের স্বল্পতা থাকে। তাই খাবার দাবারের মধ্যে যদি আয়োডিনের স্বল্পতা থাকে, সেক্ষেত্রে এটা হতে পারে। যেমন আমাদের এন্ডেমিক জোন বলে আছে অনেকগুলো এরিয়া, যেমন আমাদের উত্তরাঞ্চলীয় সমুদ্র থেকে দূরবর্তী যে জায়গাগুলো, উত্তরাঞ্চলীয় শহর যেমন রংপুর, দিনাজপুর, নীলফামারী, তারপর ওইদিকে ময়মনসিংহ, জামালপুর, এই সমস্ত এরিয়ায় এই রোগের প্রবণতা বেশি দেখা যায়। আয়োডিনের ঘাটতিজনিত কারণ এটা সবার প্রথম, এটা হচ্ছে আয়োডিনজনিত কারণ হতে পারে। আর এছাড়াও কোনো কারণে, অন্য কারণে যদি হরমোনের আধিক্য হয়েও গলগণ্ড হতে পারে। আবার এই হরমোন, যেটা থাইরয়েড হরমোন যেটা আমরা বলি, ওই থাইরয়েড হরমোন থাইরক্সিন, এগুলো কমে গিয়েও অনেক সময় হাইপোথাইরয়েডের কারণেও গলগণ্ড হতে পারে। এছাড়াও অনেক সময় থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সার হয়েও এটা গলগণ্ড বা থাইরয়েড হরমোন ফুলতে পারে, এটাকে টিউমার বা ক্যান্সারে রূপান্তরিত হওয়ার মাধ্যমেও এটা হতে পারে। এছাড়াও তার আমরা অনেক সময় দেখি যে ওই জেনারেলাইজড অনেক সময় হচ্ছে বয়সন্ধিকালীন যে আমাদের হরমোনের তারতম্য থাকে মেয়েদের ক্ষেত্রে, অথবা বয়সন্ধিকালের ক্ষেত্রে, অথবা গর্ভাবস্থায় এটা ফুলতে পারে। সেক্ষেত্রে এক ধরনের ফিজিওলজিক্যাল গয়টাল আমরা বলে থাকি, গলগণ্ড হতে পারে। এছাড়া অনেক দিন ধরে যারা হচ্ছে রেডিয়েশনের সংস্পর্শে থাকে, যেমন হচ্ছে এক্স রে বা অন্যান্য রেডিয়েশন বা বিকিরণের সংস্পর্শে থাকে, তাদের ক্ষেত্রেও এই ধরনের হতে পারে।
আবার অনেক ক্ষেত্রে জেনেটিক্যালিও হতে পারে এটা, যে অনেক জন্মগত বা ফ্যামিলিগত কারণ হতে এই থাইরয়েড। আমরা আসলে অনেকগুলো কারণ জানলাম গলগণ্ড রোগের, তার মধ্যে যেটা আমাদের কাছে বেশি পরিচিত সেটা হচ্ছে আয়োডিনের ঘাটতিজনিত গলগণ্ড রোগ। আমরা এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো। সেই সাথে আপনি আমাদেরকে একটি ভয়ঙ্কর তথ্য দিয়েছেন যে অনেক ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সার রোগের হওয়ার কারণেও গলগণ্ড হতে পারে। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে কারো যদি গলগণ্ড হয় এর আর কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে? একটা হলো যে সেটা আকারে বড় হলো, কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে? প্রথমত আপনি যেমনটি বলছিলেন যে আকারে বড় হয়ে যাওয়া, আমরা এর প্রথম এটা দেখিয়েই বুঝি যে গলার সামনে কেউ ফুলে, তখনই কেবল রোগী এটাকে নোটিস করে। অথচ অনেক সময় দেখা যায় যে একজন বেড়াতে গেলেন, খাবার খেতে যাচ্ছে, স্বাভাবিক খাবার খাচ্ছেন, ফ্যামিলি অন্যজন বললো যে তোমার গলা তো ফুলা, আসলে কি সমস্যা? মানে অনেক সময় নিজেদের মধ্যে ওভারলুক হয়ে অন্যজন দেখে। আমরা কি এটা বলতে পারি যে প্রাথমিক অবস্থায় এটা পেইনলেস হয়? হ্যাঁ, প্রাথমিক সবার ক্ষেত্রে একমাত্র থাইরয়েড প্রদাহ হলে তখন পেইন হয়, নচেত সাধারণত এখানে ব্যথা হয় না। তো আমরা প্রথমত দেখি এটা বড় হচ্ছে, থাইরয়েড গলার সামনে ফুলে গেলেই এটাকে আমরা প্রথমত এটা ধরতে পারি। অনেক সময় গলা না ফুললেও এটা হতে পারে, বা বাইরে থেকে অনেক সময় যেটা হেলদি মানুষ বা মোটা বয়স যাদের একটু মোটা বেশি তাদের ক্ষেত্রে অনেক সময় এটা বোঝা যায় না, সেক্ষেত্রে হতে পারে। অর্থাৎ থাইরয়েড হরমোন কমে গেল অথবা বেড়ে গেল, এক্ষেত্রেও এটা হতে পারে আর কি। তখন আমরা হচ্ছে যে তখন হরমোন কমে গেলে আমরা কিছু লক্ষণ প্রকাশ পাই, যেমন হচ্ছে যে তার অতিরিক্ত মুটিয়ে যাওয়া বা স্বাস্থ্য বেড়ে যাওয়া, দেন হচ্ছে যে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, তারপর হচ্ছে পালস বা হৃদস্পন্দন যেটা সেটা কমে যাওয়া, এটা হতে পারে। তারপর হচ্ছে এই চুল পড়ে যাওয়া, এই সমস্ত কারণ হয়। মানে গলগণ্ড রোগ তার থাইরয়েডের ফাংশন যদি কমে যায় সেটার কারণে যদি হয়, তাহলে তার শরীরে শুধুমাত্র ফুলে যাওয়া এটা নয়, এর বাইরে আর অন্য কোনো। হ্যাঁ, যেমন মহিলাদের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের অনিয়মিত মাসিক হতে পারে, সেক্ষেত্রে একটা। আরেকটা হচ্ছে গর্ভাবস্থায় গর্ভপাত হতে পারে, জটিলতা হতে পারে এটা। আর অন্যদিকে হচ্ছে যদি হরমোন বেড়ে যায়, সেক্ষেত্রে কিছু সিমটমস বা লক্ষণ প্রকাশ পায়, যেমন হচ্ছে তখন একদম শরীরের ওজন কমে যাওয়া, হ্রাস পাওয়া, তারপরে শরীরে দ্রুত ঘামানো এবং হচ্ছে হাত পা কাঁপুনি আসা, তারপর হচ্ছে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, আমরা বুকে ধড়ফড় করা, এই সমস্ত কারণ এগুলো দেখেও আমরা লক্ষণ পাই। হরমোন কমে গেলে যে লক্ষণগুলো প্রকাশ পাবে, বেড়ে গেলে তার উল্টো লক্ষণগুলো প্রকাশ পায়। দুটাই প্যাথোলজি বা দুটাই ভাবনার বিষয়, এবং সেটা কারেকশনের দরকার হবে বা চিকিৎসকের পরামর্শের দরকার হবে। দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে থাইরয়েড হরমোনের পরিমাণ কম বা বেশির সাথে কিন্তু শরীরের আরও অন্যান্য অনেকগুলো লক্ষণ উপসর্গের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। দর্শক, আমরা এখন জানবো আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। আমরা গলগণ্ড নিয়ে আলোচনায় ছিলাম যে থাইরয়েডের আকার বড় হয়ে গেল, এই বিষয়টা আসলে কখন চিন্তার উদ্রেক করবে বা একজন মানুষ এটা নিয়ে কখন একটু ভাববে? কারণ আমাদের দেশের, আপনি যেটা বলেছেন যে কিছু এন্ডেমিক জোন রয়েছে এবং সেগুলোর সাথে কিন্তু মানুষের আর্থসামাজিক অবস্থা, সাথে শিক্ষাগত অথবা সামাজিক সচেতনতারও কিছু ঘাটতিজনিত কারণে অনেকে কিন্তু, যেহেতু আপনি বলেছেন যে ব্যথা হয় না, এই বিষয়গুলোকে কিন্তু অনেকেই সেভাবে গুরুত্ব দেয় না। তো যার ফলে দেখা গেল যে সেটা আছে, তিনিও আছেন। তো কোন প্রেক্ষাপটে তিনি চিকিৎসকের কাছে যাবেন বা এই বিষয়টাকে গুরুত্ব দেবেন বা এটা নিয়ে চিন্তার বিষয় হতে পারে? প্রথমত আমরা বলি যে সর্বাবস্থায় মানে যে কোনো লক্ষণ প্রকাশ পেলেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। গিয়ে অ্যাটলিস্ট আমাদের হচ্ছে পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশনের মাধ্যমে এনশিওর হওয়া উচিত বা আশ্বস্ত হওয়া উচিত এটা কোনো খারাপ রোগ না। এটা এই জন্য যে কোনো গলায় একটু কোনো লক্ষণ প্রকাশ পেলে বা গলা ফুলে গেলে বা যে ধরনের যে কোনো সমস্যা হলে যাওয়া উচিত। তবে আপনি যেটা বলছেন যে বেশি উদ্বেগের কারণ বা চিন্তার কারণ কখন বলবো আমরা, যদি দেখা যাচ্ছে আমার 7-8 বছর ধরে গলা ফোলা কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু হঠাৎ করে অনেক বেশি ফুলে গেল, হঠাৎ করে বা 2-3 মাস বা 1 মাস ধরে হঠাৎ করে দ্রুত বর্ধনশীল হলো, টিউমারটা আগে ছোট ছিল এখন দ্রুত বর্ধনশীল, তখন আমরা মনে করি যে এটা খারাপ কিছু হতে পারে। আবার দেখা যাচ্ছে সিমটোমেটিক মানে টক্সিক গয়টার আমরা অনেক সময় বলি। টক্সিক গয়টারের ক্ষেত্রে হয়তো কি অনেক সময় আমাদের চোখ ফুলে বের হয়ে যেতে পারে, যেটা আমরা এক্সোপথ্যালমাস বলি। অনেক সময় হৃদস্পন্দন অনেক বেড়ে যেতে পারে, হার্ট রেট 120-30 বা 40-50 200 হতে পারে, বুক ধড়ফড় করা, এটা হতে পারে। হ্যাঁ, এটা এরকম হতে, অতিরিক্ত ঘাম, অনেক ওজন কমে যাচ্ছে, সিমটম বেশি হলে তখন আমরা এটা বলি যে এটা দ্রুত
হ্যাঁ চিকিৎসকের পরামর্শ এরকম হওয়া উচিত। কিছু লক্ষণ প্রকাশ পেলে আসলে তার উচিত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করা। আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাই যে এই ধরনের সমস্যা নিয়ে একটা রোগী যখন আপনাদের কাছে আসে বা তখন আসলে তার জন্য কি করণীয়, বা এটা যে আসলে থাইরয়েড জনিত সমস্যা বা গলগণ্ডজনিত হোক বা থাইরয়েডের হরমোনের পরিমাণ তারতম্যের কারণে সমস্যাগুলো প্রকাশ পাচ্ছে, এটা রোগ নির্ণয় করার জন্য আসলে কি পদ্ধতি রয়েছে? জি, রোগ নির্ণয় করার জন্য হচ্ছে অনেকগুলো পদ্ধতি আছে। সাধারণত আমরা প্রথমত তাকে ব্লাড বা রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার হরমোন কি কমে গেছে নাকি বেড়ে গেছে নাকি স্বাভাবিক অবস্থায় আছে। সবার আগে আমরা একটা রক্ত পরীক্ষা দিই, থাইরয়েড TSH বা FT4 FT3 এই ধরনের ইনভেস্টিগেশন দিয়ে আমরা থাইরয়েড হরমোনের লেভেলটা নির্ণয় করি এবং তার কি হরমোন বেশি বেড়ে গেল না কমে গেল সেটা আমরা প্রাথমিক ধারণা দিই। তারপর আমরা হচ্ছে একটা গলার মধ্যে একটা আল্ট্রাসাউন্ড দিই, আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য নেক। আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য নেকের মাধ্যমে আমরা জানতে পারি হচ্ছে থাইরয়েডের টিউমারটার সাইজ, লোকেশন, কতটুকু বড় হলো, বিস্তার, কতটা নডিউল হলো, হ্যাঁ এটা হচ্ছে এই নডিউলটা কি খারাপ কিনা, এই ধরনের ধারণা অনেক পাওয়া যায়। তারপর ফাইনালি আমরা হচ্ছে ছোট একটা টেস্ট, এটা এখন এভেলেবেল সব জায়গায় হচ্ছে, সে পরীক্ষা হচ্ছে FNEC, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, যেটা হচ্ছে রস পরীক্ষা বলি আমরা সাধারণত বাংলায়। রস পরীক্ষা করে আমরা বোঝা যায় যে এই ক্ষেত্রে কোনো ক্যান্সার বা খারাপ কিছু হয়েছে নিডল দিয়ে সেখান থেকে রস, বা আমরা যেটা রোগীরা মাংস পরীক্ষাও বলে, মানে রস নিয়ে পরীক্ষা করে যেটা, সেটা দিয়ে নিশ্চিত হওয়া যায় যে সেটা আসলে ভালো নাকি খারাপ পর্যায়ে গেছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা রোগ নির্ণয় সম্পর্কে বিষয়গুলো জানলাম। আমাদের একটি বিরতিরও সময় চলে আসছে প্রায়। আমরা আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি বললেন যে থাইরয়েডের হরমোনের পরীক্ষাগুলো করার মাধ্যমে আসলে সেটা পরিমাণের তারতম্যের কারণে তার লক্ষণ প্রকাশ পাচ্ছে কিনা, বা সেটা থাইরয়েডজনিত কারণে কিনা, যে পরীক্ষাগুলোর কথা বললেন, সেগুলো করার জন্য কি সবসময় বিশেষায়িত কোনো চিকিৎসা প্রতিষ্ঠানে যাওয়া খুব জরুরি, নাকি দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলেও সেগুলো ফ্যাসিলিটি এখন আছে? যদি একটু জানাতেন। এটা আসলে বিশেষ অনেক জায়গায় এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু বিশেষায়িত হাসপাতালগুলো যেমন নিনমাস নামে একটা জায়গা আছে যে নিউক্লিয়ার মেডিসিন, বিশেষায়িত হাসপাতালগুলোতে এটার অ্যাকুরেসিটা ভালো আর কি। থাইরয়েড হরমোন যেহেতু এখানে রিএজেন্টের একটা ইস্যু আছে, এটার মেজারমেন্টের একটা ইস্যু আছে, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা বলি প্রাথমিকলি আপনি আশেপাশে যে সমস্ত হাসপাতাল আছে বা ক্লিনিক আছে ওখানে করতে পারেন, কিন্তু যদি আপনার কোনো সন্দেহ থাকে বা হচ্ছে আরও অ্যাকুরেসির প্রয়োজন হয় বা আরও বিশ্বস্ততার প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু ভালো হাসপাতাল বা বিশেষিত হাসপাতাল বা নিউক্লিয়ার মেডিসিন বা পরমাণু বিভাগ এই সমস্ত জায়গায় আমরা। জি, অনেক ধন্যবাদ। মানে আমি যে কারণে প্রশ্নটি করলাম আপনার কাছে সেটি হচ্ছে যে আমাদের তো যারা দর্শক আমাদেরকে দেখছেন তারা দেশের বিভিন্ন প্রান্তীয় অঞ্চল থেকে অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। তো সবার ক্ষেত্রেই হয়তো বা বিভাগীয় শহর বা রাজধানী শহরে গিয়ে চিকিৎসার আর্থিক সংকটের কারণে অথবা হচ্ছে যে তাদের সুযোগ সুবিধার কিছু অপ্রতুলতার কারণে যদি না যেতে পারেন, তিনি কি তার জায়গায় থেকেই এটার চিকিৎসার প্রাথমিক ধারণাগুলো নিতে পারবেন কিনা? পারবেন, অবশ্যই পারবেন। সেক্ষেত্রে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার করার জন্য। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে এরপরে আমরা একটু বিরতিতে যাব, বিরতির পরে আমরা আবার আলোচনা ফিরে আসবো। আমরা এখন আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে থাইরয়েডের যে সমস্যা, এই সমস্যাগুলোর নিশ্চয়ই অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে। আপনি কি আমাদেরকে একটু ব্রিফ করে বলবেন কিনা থাইরয়েড সমস্যার চিকিৎসা পদ্ধতিগুলো কী কী রয়েছে? থাইরয়েড হরমোন চিকিৎসার পদ্ধতির মধ্যে সবার আগে আমরা যে পরীক্ষাগুলো করি, পরীক্ষার মধ্যে আমরা যখন দেখি যে পরীক্ষাগুলো সব এটা একটা বিনাইন ডিজিজ, শুধু গলগণ্ড, তার হরমোনের কোনো তারতম্য নাই, সেক্ষেত্রে আমরা বলি আপনার কিছুই করতে হবে না, আপনার ফলো আপ। এবং আমরা একটা ডায়েট লেভেল বলে দিই বা আমরা হচ্ছে একটা লাইফস্টাইল বলে দিই যে আপনি এই কাজগুলো করবেন, এটাগুলো করবেন না। তো এগুলো তো সবার আগে হচ্ছে ফলো আপ করি আমরা, হচ্ছে 6 মাস বা 1 বছর পর পর আবার পরীক্ষাগুলো করে দেখি এর হরমোনের কোনো তারতম্য হচ্ছে কিনা, অথবা হচ্ছে তার ক্যান্সারের কোনো লক্ষণ আসছে কিনা বা কোনো ডেঞ্জারাস কোনো ইস্যু আছে কিনা, এই জিনিসগুলো দেখা হয়। আর যাদের ক্ষেত্রে আমরা হরমোন কম বা বেশি পাই, যেমন হরমোন কমে গেলে এটাকে আমরা হাইপোথাইরয়েড বলি, এটা সবাই এখন অনেক বেশি হচ্ছে। হাইপোথাইরয়েড হলে আমরা থাইরক্সিন নামে একটা ওষুধ আছে, ওই থাইরক্সিন ওষুধটা আমরা রোগীর হরমোনের মাত্রা অনুযায়ী আমরা তাকে প্রয়োগ করি এবং ফলো আপ করতে থাকি, চালাতে থাকি। দেন হচ্ছে আবার হরমোন যদি বেড়ে যায় সেক্ষেত্রে কার্বিজল নামে এক ধরনের ওষুধ আছে বা এই ধরনের আরও কিছু ওষুধ আছে, এই ওষুধগুলো দিয়ে আমরা মানে হচ্ছে আমরা যদি প্রাথমিকভাবে এটাই বলি যে আমরা একটু বিরতিতে যাব, বিরতিতে এসে আমরা বিরতিতে ফিরে আসার পরে আমরা চিকিৎসার ডিটেলস আপনার কাছ থেকে শুনবো। আপনি যতটুকু আমাদেরকে জানালেন সেটার মাধ্যমে এতটুকুই বুঝলাম যে যদি সেটা থাইরয়েডের
হরমোনের পরিমাণের কম বেশির কারণে যদি হয়, তাহলে সেটার হরমোনটাকে স্বাভাবিক লেভেলে নিয়ে আসার জন্য বেশি থাকলে কমানোর ওষুধ, কম থাকলে বাড়ানোর ওষুধ, সেগুলো আপনারা দিয়ে থাকেন, এবং এতে করে রোগীরা কি স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারে? জি, স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারে। জি, অনেক ধন্যবাদ। আমাদের সময় হলো একটি বিরতির, আমরা বিরতির পরে আবারও ফিরে আসবো একই আলোচনায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত অনুষ্ঠান শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, দেখতে দেখতে আমাদের একটি বিরতির সময় হয়ে এলো। আমরা আজকে আলোচনা করছি গলগণ্ড বা থাইরয়েড সমস্যায় করণীয়। দর্শক, এই বিষয়ে আমাদের আরও আলোচনার বাকি অংশটুকু বিরতির পরেই শোনার আমন্ত্রণ জানিয়ে আমরা একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত অনুষ্ঠান শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা আজকে আলোচনা করছি গলগণ্ড বা থাইরয়েড টিউমারে করণীয় বা থাইরয়েডের সমস্যায় করণীয় কি, এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন সম্মানিত ইএনটি বিশেষজ্ঞ, যিনি ইএনটি বিষয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ডাক্তার মোহাম্মদ ফখরুল আলম। আমরা বিরতি পরে আপনার কাছে আবারও ফিরে আসছি। আপনি আমাদেরকে আজকে থাইরয়েড মানে গলগণ্ড বা থাইরয়েডের সমস্যায় করণীয় কি এই বিষয়ে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিচ্ছিলেন। আপনি যেমনটি বলছিলেন যে থাইরয়েডের গলগণ্ড যদি কারো হয়ে থাইরয়েড বড় হয়ে যায়, সেটার চিকিৎসা পদ্ধতিগুলো সম্পর্কে আপনি বলেছেন যে এর সাথে হরমোনের কম বেশি কারণে সেটা অ্যাডজাস্ট করা হয়। এর আর কি কি চিকিৎসা রয়েছে? জি, আমি প্রশ্নটা করতে চাচ্ছি, শুধু কি ওষুধ খেয়ে এটা স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নাকি অন্য কোনো চিকিৎসা দরকার হতে পারে? সাধারণত আমরা যেটা বিনাইন ডিজিজ বলি গলগণ্ড যদি হরমোনের তারতম্য থাকে তাহলে সাধারণত ওষুধ খেলেই, ওষুধ একটা নির্দিষ্ট মাত্রায় খেলেই সেটা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। তারপর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওষুধ খাওয়ার পরেও, যেমন হাইপারথাইরয়েডিজম মানে হরমোন বেশি হয়ে গেলে ওষুধ খাওয়ার পরেও হচ্ছে টক্সিসিটি ডেভেলপ করে, মানে ওষুধ কাজ করছে না যখন অনেক বেশি, যেটাকে আমরা গ্রেভস ডিজিজ বলি, থাইরয়েড টক্সিসিটি, তখন সেক্ষেত্রে হচ্ছে যে অস্বাভাবিক চোখ বের হয়ে যাওয়া, তারপর হচ্ছে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, অতিরিক্ত ঘাম, বুক ধড়ফড় করা, এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় হার্টের কার্যক্ষমতা হ্রাস হতে পারে বা অনেক জটিলতা দেখা দিতে পারে। সেক্ষেত্রে যদি ওষুধে আমাদের হরমোন ওষুধ দিয়েও হচ্ছে যদি আমাদের নিয়ন্ত্রণ না আসে, হরমোন লেভেল ঠিক মতো নিয়ন্ত্রণ না আসে, তখন আমরা পরামর্শ দিই হচ্ছে যে সার্জারি করে ফেলার জন্য। সার্জারি বলতে এটা কি ধরনের সার্জারি? এটা হচ্ছে থাইরয়েড অপারেশন আর কি। টোটাল আমরা থাইরয়েড গ্রন্থিটা কেটে ফেলে দিই। এটা কি সব ক্ষেত্রে? আমরা জানি যে থাইরয়েডের তো দুই পাশে দুইটা লোক থাকে, সেক্ষেত্রে অপারেশনের ধরন কি, মানে পুরো থাইরয়েডটাকে কি ফেলে দেওয়া হয় নাকি সেটার আলাদা? এটা আসলে রোগের মানে হচ্ছে বিস্তার এবং রোগটা কোথায় আছে সেটার উপর ডিপেন্ড করে, বা কতটুকু এরিয়া ইনভলভমেন্ট সেটার উপর ডিপেন্ড করে। যেমন যখন আমরা ক্যান্সার সাজেস্ট করি তখন হচ্ছে আমরা পুরোটাই ফেলে দিতে বলি। আবার এখন রিসেন্ট গবেষণায় আসছে যে থাইরয়েডের হরমোনের যে ক্যান্সারের রিলেশন যদি খুব কম হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা অর্ধেক গ্ল্যান্ড ফেলে বাকি অর্ধেক রাখতে পারি। সেক্ষেত্রে আর যদি টক্সিক গয়টা, যেটার কথা একটু আগে বললাম আমরা, মানে অনেক বেশি টক্সিসিটি থাকে, সেক্ষেত্রে আমরা পুরো গ্রন্থিটাই ফেলে দিই। আমরা দুটো বিষয় জানতে পেরেছি। একটা হচ্ছে যে যদি থাইরয়েডের স্বাভাবিক চিকিৎসা দিয়ে সেটা নিয়ন্ত্রণে না আসে, সেক্ষেত্রে অপারেশনের দরকার হয়। আবার যদি সেটা ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায়, তাহলে তো অপারেশন করতেই হয়, এবং সেটার আরও নিশ্চয়ই অন্য কোনো চিকিৎসার প্রোটোকল তাকে মেনটেন করতে হয়। আমার প্রশ্নটি হলো যে থাইরয়েড, আপনি যেমনটা শুরুতে বলেছিলেন যে থাইরয়েড আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি আমাদের শরীরের কার্যনির্বাহ পরিচালনার জন্য। তো এটা অপারেশন করে ফেলার পরে কি শরীরে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, অবশ্যই সেটা সমস্যা তো হতেই পারে। আমার সবার ক্ষেত্রে সবার শুরুতে হচ্ছে যে আমরা আমাদের যে গ্রন্থিটা, যেটা হচ্ছে জীবন ধারণের জন্য জরুরি, সেই গ্রন্থিটা আমরা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে ওই যেই থাইরয়েড হরমোনটা এখান থেকে আসার কথা, এই গ্রন্থি থেকে সেই থাইরয়েড হরমোন আমাদের বডিতে থাকছে না। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে আমরা যদি পুরো গ্রন্থিটা ফেলে দিই, সেক্ষেত্রে আমরা সেটাকে ইংরেজিতে বলি টোটাল থাইরয়েডেক্টমি বা নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি। এখন এটা করার পরে হচ্ছে যে আমরা তাকে সারা জীবন ধরে হচ্ছে ওই হরমোনটা আমরা ওষুধের মাধ্যমে দিই, সেটা থাইরক্সিন নামে পরিচিত। থাইরক্স ওষুধ দিয়ে সেটা মেইনটেইন করা হয়। গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনার কাছ থেকে আমরা পেলাম যে আসলে
থাইরয়েডটাকে যদি আমরা কেটে ফেলে দেই তাহলে তার কার্যটাকে পরিচালনার জন্য সেটাকে আমরা ঔষধ হিসেবে এটাকে তাকে সারা জীবনই খেতে হবে, সারা জীবনে যদি অপারেশন করে ফেলে দেওয়া হয়। দর্শক, আশা করি একটি তথ্য আপনারা পেয়েছেন যে যদি থাইরয়েডের অপারেশন প্রয়োজন হয় তাহলে তো করতে হবে, কারণ সেটা যদি ক্যান্সারে রূপান্তরিত হয় বা এরকম কোনো জটিলতা হয় যেটা ওষুধ দিয়ে ভালো হচ্ছে না, সেক্ষেত্রে অপারেশন করতে হবে এবং পরবর্তী সময়ে তাকে লাইফ লং এই থাইরয়েড সাপ্লিমেন্ট নিয়ে তাকে চলতে হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি আমাদেরকে একটি কথা বলেছিলেন যে গলগণ্ড যেটা, এটা মনে করেন যে স্বাভাবিকভাবে তো ইউজুয়ালি এটাতে ব্যথা থাকে না, তো সাধারণ মানুষ যারা রয়েছেন অনেকেই ব্যথা না হলে সেটাকে রোগ হিসেবে খুব বেশি গুরুত্ব দেয় না। তো এটাকে যদি একেবারে আনট্রিটেড অবস্থায় রাখা হয়, সেটার মতো আছে, তাহলে এখান থেকে কী কী জটিলতা হতে পারে? জি, একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা অনেক বেশি বড় হয়, যদি বড় হয়ে অনেক ফুলে গেলে তখন আমাদের শ্বাসনালীর উপর প্রেশার দিতে পারে, সেক্ষেত্রে আমরা শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, বা গলায় অনেক ভারী একটা বস্তু নিয়ে সারাদিন কাজ করছি, এটা খুব খারাপ লাগতে পারে, প্রেশারিক। আরেকটা হচ্ছে কসমেটিক, দেখতে একটু ব্যাড লুকিং হতে পারে, বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে, বা অনেকে এটা দেখে ভয় পেতে পারে, এটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে যে হরমোন কমে বা বেড়ে যেই জটিলতাগুলো হয়, সেই জটিলতাগুলো এখানে হতে পারে। যেমন হরমোন বেড়ে গেলে যে ধরনের অ্যারিথমিয়া বা কার্ডিয়াক অ্যাক্টিভিটি বেশি হয়ে যাওয়া, বা অতিরিক্ত ঘাম, একদম ওজন কমে যাওয়া, চোখ বের হয়ে যাওয়া, এটা হতে পারে। আবার থাইরয়েড কমে গিয়ে অনেক সময় অনেক মোটা হয়ে যাওয়া, স্থূলতা হয়ে যাওয়া, তারপর হচ্ছে এই কোষ্ঠকাঠিন্যতা হয়ে যাওয়া, অনিয়মিত ঋতুস্রাব বা মাসিক, এগুলো হতে পারে। এই তার মানে হচ্ছে যে এটাকে আসলে গুরুত্ব দিতে হবে, গুরুত্ব অবশ্যই দিতে হবে এবং সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে যেতে হবে, পরামর্শ নিয়ে যদি সেটা ওষুধ দিয়ে স্বাভাবিক করা সম্ভব তাহলে ওষুধ চালিয়ে যাবে, অপারেশন দরকার হলে অপারেশন করবেন, কিন্তু সেটাকে মানে অবহেলায় বা সেটাকে গুরুত্বহীনভাবে ফেলে রাখাটা বা সেটাতে গুরুত্ব না দেওয়াটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত হতে পারে সময়ের আবর্তে। আত্মঘাতী। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলছেন যে থাইরয়েড অপারেশনও একটি চিকিৎসা পদ্ধতি, তো এই অপারেশন সংক্রান্ত কি কি জটিলতা হতে পারে? তার আগে আমরা বলে নিই যে কখন আমরা অপারেশন করব। যে কোনো একটা, সবার আগে বিনাইন ডিজিজ যদি বলি আমরা, বিনাইন ডিজিজ মানে হচ্ছে যে তার কোনো ক্যান্সার নাই কিন্তু থাইরয়েডের ফুলা আছে, তখন আমরা হরমোনের কম বেশি যায় আছে, তখন আমরা কয়েকটা কারণে আমরা ফেলি। যখন অনেক বেশি বড় হয়ে যায়, তখন শ্বাস নিতে কষ্ট হয়ে যায় পেশেন্ট, তখন আমরা অপারেশন করি। তারপর হচ্ছে পেশেন্টের যদি আমরা সাসপেক্ট করি যে হচ্ছে হরমোন লেভেল অনেক, হরমোন কোনো ধরনের ক্যান্সারের জীবাণু থাকতে বা ক্যান্সার আসতে পারে, বা এফএনসি করে দেখলাম এতদিন 6 মাস বা 1 বছর বা 2-3 বছর ধরে খুব ভালো ছিল, কোনো সমস্যা নাই, কিন্তু রিসেন্ট আবার এফএনসি করে দেখলাম যে একটু পেপিলারি বা কার্সিনোমাটাস সেল কার্সিনোজেন পাওয়া যাচ্ছে, সেল মানে ক্যান্সারের জীবাণু পাওয়া যাচ্ছে, তখন বা আমরা ধারণা করি যখন ক্যান্সার হতে পারে, তখন সেক্ষেত্রে আমরা অপারেশন করে ফেলতে পারি। আর অনেক সময় হচ্ছে যে পেশেন্ট যদি চায় যে তার কসমেটিক্যালি এগুলো এটা দেখতে খারাপ, তখন সেক্ষেত্রে সেও চাইলে অপারেশন করে ফেলতে পারে। এই আর একটা হচ্ছে যে অনেক আপনার আগেই বলেছি যে টক্সিসিটি ডেভেলপ করে যখন, বা অনেক বেশি হরমোন বেড়ে গিয়ে জটিলতা সৃষ্টি করে, তখন আমরা অপারেশন করি। অপারেশন করার পরে যে জটিলতাগুলো হয়, সেক্ষেত্রে কিছু জিনিস আছে যে অপারেশন পদ্ধতিগত জটিলতা, আর কিছু আছে যে ওই হরমোন রিলিজ হওয়ার কারণে যে জটিলতা। অপারেশন পদ্ধতিগত জটিলতা এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এক্সপার্টিস, অ্যাভেলেবিলিটি, ভালো সেন্টার, এটার উপর ডিপেন্ড করে। সাধারণত এখানে হচ্ছে গলার যে থাইরয়েড গ্ল্যান্ড আছে বা থাইরয়েড গ্রন্থি আছে, গ্রন্থির নিচ দিয়ে হচ্ছে আমাদের স্বর, যে আমরা যে কথা বলে নাড়িটা, স্বর যন্ত্র বা নার্ভ সেটা যায়, যেমন আমরা সেটাকে বলি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আমরা যখন অপারেশন করি, অপারেশনের কারণে কোনো ক্ষেত্রে যদি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে ভয়েস, কণ্ঠ ভেঙে যেতে পারে, কণ্ঠস্বরের সমস্যা হতে পারে। এটা একটা, দুই পাশে যদি এক পাশে ইনজুরি হলে বা তখন হচ্ছে গলা ভেঙে যেতে পারে, সর্বঙ্গ রোগ হতে পারে, আর দুই পাশে যদি হয় তখন শ্বাসকষ্ট হতে পারে, তখন আবার ইমার্জেন্সি প্রসিডিউর করে আমরা শ্বাসকষ্ট স্বাভাবিক করতে পারি। এটা একটা। আরেকটা কথা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে, থাইরয়েড গ্রন্থির পিছনে আমাদের হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, যেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম হোমোস্টেসিস মেনটেন করে, আমাদের বডিতে ক্যালসিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। কোনো কারণে যদি থাইরয়েড অপারেশন করার সময় ওই প্যারাথাইরয়েড বা ক্যালসিয়ামের নিয়ন্ত্রণ করার জন্য যে গ্রন্থি, সেই গ্রন্থিগুলো যদি অপারেশন চলে আসে থাইরয়েড গ্ল্যান্ডের সাথে, বা ওটা যদি ইনজুরি হয়, তখন সেক্ষেত্রে হাইপোক্যালসিমিয়া হতে পারে। হাইপোক্যালসিমিয়া মানে শরীরের ক্যালসিয়াম কমে গিয়ে সেক্ষেত্রে জটিলতা হতে পারে।
হাত পা খিঁচুনি, কাঁপানো, এগুলো হতে পারে। এটা মেইন জটিলতা। এগুলোই আরও অনেক জটিলতা আছে আসলে। এখন আগে জটিলতা বেশি ছিল, এখন আমাদের মানে অপারেশনের টেকনোলজি আপডেটের কারণে হচ্ছে এখন জটিলতা কম হয়, বা এক্সপার্টিজ, আমাদের দেশে অনেক এক্সপার্টিজ ডেভেলপ করছেন। আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে বিষয়গুলো আমাদেরকে জানানোর জন্য। থাইরয়েডের ক্যান্সার হতে পারে এবং সেটাও আসলে থাইরয়েডকে বড় করার একটি কারণ। তো থাইরয়েড ক্যান্সার হলে এর আসলে সমাধানের ক্ষেত্রে আপনি একটি বলছেন যে একটি অপারেশন করা হতে পারে বা লাগতে পারে, বা অপারেশন করা হয়। এই রোগের ক্ষেত্রে আর কি কি চিকিৎসা করা লাগতে পারে? জি, থাইরয়েডের, তার আগে আমরা বলে নিই থাইরয়েডের ক্যান্সার সম্পর্কে। থাইরয়েড ক্যান্সার হচ্ছে সাধারণত 5 ধরনের ক্যান্সার এখানে হয়, তবে সবচেয়ে বেশি হয় হচ্ছে পেপিলারি থাইরয়েড কার্সিনোমা। এটা মোস্ট কমন, শতকরা 60 থেকে 80 ভাগের ক্ষেত্রে হচ্ছে পেপিলারি থাইরয়েড কার্সিনোমা বলে। তো এটা পেপিলারি থাইরয়েড কার্সিনোমা বা ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা, এটাকে আমরা বলি মেডিকেলের ভাষায় ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা। এই থাইরয়েড কার্সিনোমাগুলো, এটা যেমন পেপিলারি হলে এটার হচ্ছে প্রগনোসিস খুব গুড। হ্যাঁ, প্রগনোসিস গুড বলতে এটা বলি আমরা ভালো ক্যান্সার। ভালো ক্যান্সার বলতে এটা যদি সম্পূর্ণ চিকিৎসা করা যায় তাহলে রোগী মানে আমৃত্যু স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করতে পারে, রোগীর কোনো সমস্যা হয় না। সেক্ষেত্রে সবার আগে আমরা অপারেশন করি। অপারেশন করার পরে যদি এই ক্যান্সারটা আশেপাশে কোথাও ছড়ায় অথবা ছড়ানোর সম্ভাবনা আছে, আমরা টোটাল থাইরয়েডেক্টমি করে পাশাপাশি নেক ডিসেকশন করি, মানে ছোটো ছোটো গ্রন্থি যে আশেপাশে নেকের গলার আশেপাশে যেখানে ছড়েছে ক্যান্সার, সেই টিস্যুগুলো আমরা ফেলে দিই। ফেলে দেওয়ার পরে হচ্ছে আমরা তাকে একটা রেডিও আয়োডিন অ্যাবলেশন বলে। রেডিও আয়োডিন মানে আয়োডিনেটেড, মানে তেজস্ক্রিয় আয়োডিন, এটা খাওয়ানোর জন্য আমরা হচ্ছে পরমাণু কেন্দ্রে পরমাণু চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। ওই অন্ধকার রুমে রেখে একটা ওষুধ খাওয়ানো হয়। এই ওষুধ খাওয়ানোর পরে যে এই অবশিষ্ট ছোটোখাটো যে ক্যান্সার জীবাণুগুলো বডিতে থাকে সেটাও ধ্বংস হয়ে যায় এবং পেশেন্ট অনেক দিন পর্যন্ত বাঁচতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে থাইরয়েড ক্যান্সারের সবচেয়ে ভালো দিক আর কি। এই জন্য হচ্ছে অনেক সময় আমরা পেপিলারি থাইরয়েড কার্সিনোমা হলে আমরা একটু মনে মানে পেশেন্টকে বলি যে আপনার ক্যান্সার, কিন্তু হচ্ছে যে আশ্বস্ত হওয়ার কারণ হচ্ছে এই ক্যান্সারটা ভালো ক্যান্সার। এটা যদি চিকিৎসা নেন আপনি, তাইলে হচ্ছে আপনার বেশি কোনো ক্ষতি হবে না, আপনি স্বাভাবিক জীবনযাপন। তারপরে থাইরয়েডে ক্যান্সার কারো যদি হয়ে যায়, আল্লাহ না করুক, সেক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। সঠিক সময়ে সঠিক জায়গায় গিয়ে যদি সঠিকভাবে চিকিৎসাটা গ্রহণ করা হয়, তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনের আশা অবশ্যই করতে পারেন। আমাদের দেখতে দেখতে সময় ফুরিয়ে এসেছে। আমাদের বেশ কিছু অনেক দর্শক বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের কিছু প্রশ্ন এসেছে, তার মধ্যে আমরা কিছু প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিতে চাই। আমাদের একজন দর্শক আমাদের অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন, আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। দর্শক, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে দেখেছেন। আজমেরি সুলতানা, তিনি ফেসবুকে প্রশ্ন করেছেন, থাইরয়েড মেডিসিনের মাধ্যমে স্বাভাবিক থাকলেও কি মেডিসিন চালিয়ে যেতে হবে? তিনি যেটা প্রশ্ন করেছেন, যেটা মনে হচ্ছে যে তিনি বোঝাতে চাচ্ছেন যে কারো যদি থাইরয়েডের হরমোনের পরিমাণ, আপনি যেটা শুরুতে বলেছিলেন যে পরিমাণ কম বেশির কারণে বিভিন্ন ওষুধ দিয়ে সেটাকে স্বাভাবিক করার চেষ্টা করা হয়, তো যখন সেটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে তারপরেও কি তার ওষুধ চালিয়ে যেতে হবে কিনা? এটা আসলে একটা ফলো আপ করার একটা, আমরা দীর্ঘদিন ধরে এটা ফলো আপ করতে হবে। ফলো আপ করে আমরা দেখব যে ওষুধ খাওয়ার পরে হচ্ছে হরমোনের মাত্রাটা ঠিক আছে কিনা। সঠিক খাওয়ার পরে আমরা ওষুধের ডোজটা আস্তে আস্তে কমাবো। যেমন কেউ যদি 100 মাইক্রোগ্রাম খায়, তাকে আমরা বলি 75 মাইক্রোগ্রাম শুরু করেন, তারপরে এটা 3 মাস বা 6 মাস দেখা যেতে পারে। তারপরে আবার যদি আমরা থাইরয়েড হরমোন টেস্ট করে TSH বা FT4 এটা করার পরে আমরা যখন দেখি যে না স্বাভাবিক আছে, তখন আমরা আরও কমিয়ে দিলাম 50 মিলিগ্রাম, আরও কমে, তারপর দেখেন যে 50 মিলিগ্রাম খাওয়ার পরে স্বাভাবিক আছে। অনেকদিন পরে আবার 24/5 মানে 25 মিলিগ্রাম করে দিলাম। 25 মিলিগ্রাম দীর্ঘদিন খাওয়ার পরে যদি আমরা স্বাভাবিক আছে, তখন আমরা হচ্ছে ওষুধ বন্ধ করে দিতে পারি। তার মানে হচ্ছে যে নিজে নিজে কোনো ক্রমে নিজে করে না দেয়, হ্যাঁ, নিজে কখনোই বন্ধ করে যাবে না। একজন হচ্ছে থাইরয়েড হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসতে হবে। উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন তার সঠিক মাত্রায় আছে কিনা। যখন সঠিক মাত্রায় থাকবে, তিনি যখন পরামর্শ দিবেন, তখনই রোগী হচ্ছে ওষুধ বন্ধ করে দিতে পারবেন। এবং ওষুধ বন্ধ করার পরেও আমরা হচ্ছে পরীক্ষা করে দেখব তার আবার হরমোন লেভেল বেড়েছে কিনা বা কমেছে কিনা। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের কাছে বিষয়টি পরিষ্কার করবার জন্য। দেখতে দেখতে আসলে আমাদের সময় ফুরিয়ে এলো। আমরা সর্বশেষ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ
প্রশ্ন বা পরামর্শ আপনার কাছ থেকে নিতে চাই যে গলগণ্ড সমস্যা যেটা আপনি বলেছিলেন বা থাইরয়েডের যে সমস্যাগুলো আছে এগুলো বিভিন্ন কারণও আপনি বলেছিলেন। আসলে এই কারণগুলো থেকে প্রতিকারের মাধ্যমে থাইরয়েড প্রতিরোধ সম্ভব কিনা, বা থাইরয়েড জনিত গলগণ্ড অথবা অন্যান্য জটিল রোগ যেটা থাইরয়েড গ্রন্থিতে হতে পারে সেটা থেকে মুক্তি লাভের জন্য, সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য আমাদের দর্শকদের প্রতি আপনার যদি কোনো বিশেষ পরামর্শ থাকে। জি, অবশ্যই। দর্শকদের সাথে পরামর্শ হচ্ছে যে আমরা সর্বদা আয়োডিনযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করব। যেমন আয়োডিনযুক্ত, যেমন লবণে আয়োডিনযুক্ত লবণ খাবো। তারপরে কিছু খাবারে আয়োডিন বেশি আছে, যেমন হচ্ছে সামুদ্রিক যত ধরনের খাবার, সামুদ্রিক মাছ, তারপরে যে যেমন সামুদ্রিক মাছ, ইলিশ মাছ, তারপরে হচ্ছে কোরাল, তারপরে হচ্ছে আরও ধরনের সুরমা জাতীয় মাছ আছে, স্যামন ফিশ আছে, এই ধরনের মাছগুলো খাওয়ার চেষ্টা করবো। এবং সমুদ্র থেকে যে ধরনের খাবার আসে সেগুলো আমরা, যেমন কোরাল একটা ভালো ক্ষেত্রে। এটা ছাড়াও আমরা আরও অনেক ধরনের খাবার আছে যেটা আমরা ডায়েটের মধ্যে মেনটেন করতে পারি, যেমন ফাইবারযুক্ত খাবার বেশি করে খাওয়া, যেমন তারপর হচ্ছে যে এই কিছু খাবার আমরা নিষেধ করি, সেই ক্ষেত্রে গোয়েটারোজেন্স বলে একে, সেই খাবারগুলো একটু অ্যাভয়েড করতে হবে। সেক্ষেত্রে আমরা বলি ব্রাসিকা ফ্যামিলি, যেমন হচ্ছে ফুলকপি, ব্রোকলি, পাতাকপি, শালগম, মূলা, এগুলোকে আমরা যাদের হরমোনের মানে হচ্ছে থাইরয়েড গলগণ্ড হওয়ার লক্ষণ থাকে তাদেরকে আমরা বলি যে এগুলা একটু অ্যাভয়েড করেন আপনি। এটা আর হচ্ছে অত্যাধিক চর্বি জাতীয় খাবার আমরা পরিহার করব। সেক্ষেত্রে যে কম চর্বিযুক্ত যে প্রোটিনগুলা, যেমন মুরগির মাংস, মাছ, এগুলো আমরা বেশি খেতে পারি। আর আরেকটা বলি আমরা যে আপনার ধূমপান, তামাক, অ্যালকোহল এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এই সমস্ত যদি এই ডায়েট বা এই লাইফস্টাইল যদি আমরা মেনটেন করতে পারি তাহলে অনেকখানি আমরা গলগণ্ড থেকে দূরে থাকতে পারবো। এছাড়া হচ্ছে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের হচ্ছে কারোর গলা ফুলে গেলে এটাকে অবহেলা করা যাবে না, সাথে সাথে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে এবং রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা নিলে আমরা স্বাভাবিক জীবনযাপন লিড করতে পারবো। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়ে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গলগণ্ড বা থাইরয়েড সমস্যায় করণীয় এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং সাথে দর্শকদেরও ধন্যবাদ অনেক সময় আমাদের সাথে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, যারা এই পরন্ত বিকেলে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যারা এতক্ষণ শুনছিলেন বা পরবর্তী সময়েও যারা আলোচনাগুলো শুনবেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উদ্দেশ্য এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাচ্ছেন, এই তথ্যগুলোর মাধ্যমে আপনার জীবনকে সুন্দর করে সুস্থ রাখার জন্যে আপনার যে জ্ঞান দরকার, যে চিন্তা সচেতনতা দরকার, সেটাকে বৃদ্ধি করা আসলে আমাদের এই প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। আজকের আলোচনা থেকেও আশা করি অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আপনারা পেয়েছেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ভিন্ন কোনো একটি টপিক নিয়ে আমরা আলোচনায় বসবো, একই জায়গায় একই স্ক্রিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।